নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেস্ট ইনভেস্টর চ্যানেলের পক্ষে। আমি সৌম্য। খুব ইন্টারেস্টিং যে ভিডিওটা আজকে হবে সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যানালিসিস নিয়ে। ছেলেটার নাম হচ্ছে বাপান মহাপাত্র। তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, ফলে কী হবে, সঙ্গে সঙ্গে সমস্ত ইনফরমেশনগুলো তোমাদের কাছে চলে আসবে। যে যে ইনফরমেশনগুলো আমি এই মুহূর্তে তোমাদেরকে ব্রডকাস্ট করছি সেগুলো সঙ্গে সঙ্গে তোমাকে পৌঁছে যাওয়ার ফলে ডিসিশন নিতে সুবিধা হবে। জেনারেল যে সমস্ত ইনফরমেশন, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো চটপট পৌঁছে যাবে। পোর্টফোলিও অ্যানালিসিস করে দিই এবং ও সামান্য একটা ফিজ নিয়ে তোমরা সেটা নিতে পারো। সেটা একটু সময় লাগছে, কারণ এত ডিমান্ড রয়েছে সকলেরই পোর্টফোলিও অ্যানালিসিস করবে বলে, কিন্তু সেই জন্য আমি সময় করে উঠতে পারছি না। সবাইকে একসঙ্গে সবগুলো চাহিদা পূরণ করা সম্ভব হয়ে উঠছে না। কোনো কোনো ক্ষেত্রে আমি ফিজ নেই না, সেগুলো খুব কিছু ক্ষেত্রে। এনিহাও সেই পরিস্থিতি বুঝে আজকে ছেলেটার কথা বলবো, বাপান মহাপাত্র। ওর বয়স হচ্ছে 39 বছর বয়স, 39 ইয়ার্স ওল্ড। বেসিক্যালি ওর আমাকে দেখে দেখে শেখা। জাস্ট 6 মাস হয়েছে এই জগতে এসছে। একদম গরিব ঘরের ছেলে এবং সামান্য মাইনে পায়, 10,000 টাকা মাত্র স্যালারি ওর। ওর মানে বয়স 39 যেটা বললাম, ও অলরেডি 5খানা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিল এবং ইনভেস্টমেন্টগুলো মধ্যে দুটো একদম মানে যাতা ছিল, সেগুলোকেও স্টপ করিয়েছে। 3টে মোটামুটি চলছে মিউচুয়াল ফান্ড, নিফটি স্মল ক্যাপ, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ, আরেকটা হচ্ছে গ্রো নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড। 3টে মোটামুটি ও পরবর্তীকালে ঠিকঠাক করে রেখেছে। বাকি ওর কাছে ওই যেগুলো মিউচুয়াল ফান্ড ছিল ওগুলোকে ভাঙিয়ে মোটামুটি 1 লক্ষ টাকা এক্সট্রা হাতে রয়েছে। ও আমার কথা মতো সেইগুলোকে সেল করে কোথায় কোথায় ইনভেস্ট করবে আমি বলে দিলে সেখানে করবে। এখানে বলে রাখি, অন্ধের মতো আমাকে বিশ্বাস করা নয়, নিজের অ্যানালিসিস কিন্তু করে নেবে। বারবার এই কথাটা কিন্তু সবাইকে বলি যে আমি যা বলছি বলেই চোখ বুঝে সেটা নয়, নিজেও শেখো। আমি এই যত আমার গোটা চ্যানেলে যারা আজ থেকে 3 মাস 4 মাস 6 মাস আগে যারা জয়েন করেছো, তারা সবাই জানো আমি কিন্তু একটা আস্তে আস্তে তোমাদের শিখিয়ে জায়গায় নিয়ে আসছি এবং আগামী 6 মাসের মধ্যে তোমাদেরকে কিন্তু পুরোপুরি শিখিয়ে দেবো, যার ফলে তোমাদেরকে আর নতুন করে কারোকে যেতে হবে না বা কোনো জায়গা থেকে কোনো রকমভাবে ডিপেন্ডেন্ট হতে হবে না। পুরোপুরি নিজেরা স্বাবলম্বী হয়ে শিখবে। ইনফ্যাক্ট আমার কাছেও আর আসতে হবে না। তোমরা নিজেরা স্বাবলম্বীভাবে নিজেরা শিখে নিজেরাতে ইনভেস্ট করবে, নিজেরা বুঝবে, নিজেরাই অ্যানালিসিস করবে। যদি কখনো মনে হয় হ্যাঁ পেনি ভালো তোমাদের কাছে, তাহলে পেনিটাকে অ্যানালিসিস করে নেবে, তারপরে সেটাকে নিয়ে কাজ করবে। সুতরাং সেই জায়গাটাকে তৈরি করবে, সেইভাবে কিন্তু এগোতে হবে। চলে আসা যাক যে ঘটনাগুলোতে। ওর কাছে 20খানা মাল্টি ব্যাগার স্টক রয়েছে, অসম্ভব ভালো স্টক বলা বাহুল্য। প্রতিটা স্টকই ম্যাক্সিমাম আমার কাছ থেকে জেনে এই এতদিন ধরে সঙ্গে থেকে হয়েছে, কিন্তু ওকে কিছু মডিফাই করতে হবে, যেগুলো ঠিক না করলে কিন্তু ভবিষ্যতে গিয়ে অসুবিধায় পড়ে যাবে ও, এবং ওর রিটার্নটা কিন্তু অনেক কমে যাবে। তো আমরা এখন দেখে নেব ফার্স্ট কেস, সেটা হচ্ছে ওর ডিটেলস, কী কী স্টক রয়েছে, মিউচুয়াল ফান্ড কী রয়েছে, কী ভাবনা চিন্তা ওর রয়েছে, কী রিটার্ন পেতে চলেছে। তারপরে চলে আসবো কোনটার ভুল ভ্রান্তি রয়েছে। থার্ড ওয়ান ঠিকঠাক মতো করে নিলে ওর রিটার্নটা কেমন আসবে। তো চলো আসা যাক। তো বাপান, তোকে নিয়ে এবার বক্তব্য রয়েছে। চল একবার দেখ তুই যে জিনিসগুলো। ছেলেটার কথা যেটা বললাম, বাপান মহান্ত, ওর যে ঘটনা সেটা হচ্ছে অনেক শুভেচ্ছা জানিয়ে বলছে আমি বাপন মহান্ত, 10,000 টাকার সামান্য বেতনে জব করি, বয়স 39+, অনেক স্বপ্ন অনেক বড়, আমার স্বপ্ন অনেক বড়, তুমি পাশে থাকলে নিশ্চয়ই পূর্ণ করতে পারবো। আমি তোমার চ্যানেলের প্রতিটি ভিডিও দেখি, প্রাইম মেম্বারও আছি প্রথম থেকে। 2 মাস আগে মেল করেছিলাম পোর্টফোলিও বানানোর জন্য। যাই হোক, তোমার অনুপ্রেরণা, তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, ভবিষ্যতে শিখবো। আমার যে সামান্য পুঁজিটুকু ইনভেস্ট করেছি প্রতিটি তোমার ভিডিও দেখে এবং নিচে অ্যানালিসিস করে টাইম পেলে একটু রিভিউ করে দিও। ভালো থেকো। এইচডিএফসি রিটায়ারমেন্ট সার্ভিং ফান্ড এবং আদিত্য বিড়লা সানল্যাব রিটায়ারমেন্ট ফান্ড দুটি ব্রোকারের কাছে করেছিলাম, এখন বন্ধ করে দিয়েছি। 5 বছরের লক আছে, জুন মাসে 5 বছর পূর্ণ হবে। তুমি সাজেস্ট করলে ওটা স্টকে ইনভেস্ট করব। ঠিক আছে। 3টে এসআইপি চলছে 2000 করে, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ, গ্রো নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ড নিয়ে সবাইকে বলে রাখা দরকার, খুব ভালো এবং এর ক্ষেত্রে কিন্তু খরচা কম হয় অন্যগুলোর তুলনায়। চলো এবার আসি দেখি কী রয়েছে। ওই 2000 করে যেটা বলছিলাম সেটা হচ্ছে পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ, একটা অসম্ভব ভালো যে একটা মিউচুয়াল ফান্ড বলা যেতে পারে। এদের যে রিটার্ন পার্সেন্টেজও খুব সুন্দর। এবং ঘটনা যেটা সেটা হচ্ছে এরা শুধুমাত্র ইনভেস্ট করে না আমাদের ডোমেস্টিক মানে ইন্ডিয়া ইনভেস্ট নয়, বিদেশেও ইনভেস্টমেন্ট করে। যেরকম অ্যাপেল হোক, মাইক্রোসফট, তারপরে ফেসবুক, এদের এইগুলোর উপরেও ইনভেস্টমেন্ট কিছু পরিমাণে থাকে। ফলে কী হয়, রিটার্নটা কিন্তু একটু বেটার হয় মনে হয়। এনিহাও চলে আসি যে নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ, একটা রিস্কি, কিন্তু ওর যা বয়স রয়েছে 21 বছরের বেশি, ওর জন্য পারফেক্ট। নেক্সট হচ্ছে কি গ্রো নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ফান্ডের সুবিধা হচ্ছে কি জানবে যেটা সেটা হচ্ছে সবসময়তে ফান্ডগুলোতে রিস্কটা খুব কম থাকে, 1 নাম্বার।
ইন্ডেক্স স্মল ক্যাপ 250 ইন্ডেক্সে যা রিটার্ন দেবে মোটামুটি ওই ওভারঅল রিটার্ন পাওয়া যায়। ফান্ড ম্যানেজারের ঝামেলা কষ্ট কম, ফলে এদের ক্ষেত্রে এই ফান্ড ম্যানেজার যে সার্ভিস চার্জেসগুলো থাকে, যাকে বলা হয় বিভিন্ন রকম চার্জেস থাকে, টার চার্জ বলে এগুলোকে, আদার চার্জেস যেগুলো থাকে সেগুলো কম থাকে, ফলে আলটিমেটলি রিটার্নও খারাপ হয় না। স্মল ক্যাপ 250 মানে কিন্তু 200-250টা স্মল ক্যাপের সমষ্টিগত রিটার্ন কিন্তু পাবে, ফলে খারাপ অবস্থা হয় না। এবারে যে চলে আসলাম সেটা হচ্ছে কিন্তু ইকুইটি ফান্ডের দিকে। ইকুইটির মধ্যে কী কী ও রেখেছে সেগুলো একটু দেখে না, তো 20খানা মাল্টিপ্লায়ারকেও রেখেছে। এবং সবচেয়ে বড় ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, ওর সামান্য টাকা কিন্তু ডাইভার্সিফাই করেছে, এবং কী কী করেছে, কোথায় ভুলভ্রান্তি করে, চলো আগে দেখতে থাকা যাক। যে টাকাটা ও মোটামুটি 79 মানে 80,000 টাকা মোটামুটি ইনভেস্ট করেছিল, ওটা 86,000 টাকা দাঁড়িয়েছে, মানে 8% মতো রিটার্নটা পাচ্ছে ও এখান থেকে। তারপরে কি স্টক, ফার্স্টেও দেখতে পাচ্ছি হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি। হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি 10খানা কোয়ান্টিটি কিনে রেখেছে, ভবিষ্যৎ ভালো রয়েছে। কোম্পানিটা কিন্তু প্রচণ্ড রিস্কি, ভালো স্টক। নেক্সট ওয়ান আরেকটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল। ফিনোটেক্স কেমিক্যাল তো আমি যখন শুরু করেছিলাম তখন ফিনোটেক্স কেমিক্যাল তেমন রিটার্ন কিছুই দিচ্ছিল না, আন্ডার ভ্যালুড ছিল, কিন্তু আস্তে আস্তে দেখলাম কিছুদিনের মধ্যে কিন্তু রিটার্নটা পার্সেন্টেজ বাড়ছে। কেমিক্যাল সেক্টরে প্রেজেন্টলি যে আমরা জানলাম আবার ইসরায়েল ইরানের একটা যুদ্ধের সম্ভাবনা এবং সেটা ঘনিয়ে আসছে, এই ব্যাপারটা যত হচ্ছে প্রবলেমটা তত কী হচ্ছে যে কেমিক্যাল সেক্টর কিন্তু আবার ঝাড় খেতে শুরু করবে, কারণ কেমিক্যাল সেক্টরে কিন্তু অনেকটা অংশ এখনও আমাদের যাকে বলি ইন্টারন্যাশনাল লেভেলে র মেটেরিয়ালের জন্য র মেটেরিয়ালের উপর ডিপেন্ড রয়েছে। ঠিক সেরকমভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যখন ডিস্ট্রিবিউশন করে এক্সপোর্ট করবে তখনও কিন্তু এক্সপোর্ট টাইমেও কিন্তু ওদেরকে প্রয়োজন পড়বে, ফলে গ্লোবাল একটা সিনারিও তৈরি হচ্ছে। ফলে আমি দীপক নাইট্রেটই বলি, এসআরএফকে বলি, নিওজেন কেমিক্যালকে বলি, ফিনোটেক্স কেমিক্যালকে বলি, যে কেমিক্যাল সেক্টরের যে স্টককে বলি না কেন, আলটিমেটলি সেগুলো কিন্তু আটকে যাচ্ছে, ফলে খুব একটা রিটার্ন দিচ্ছে না। কিন্তু যখন দেওয়া শুরু হবে তখন এক্সপেক্ট করতেই পারো একটা ভালো কিছু। তো চলো নেক্সট হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, 3টে কোয়ান্টিটি রেখে দিয়েছো, খুব ভালো। এই ধরনের স্টকে খুব বেশি করে রাখতে চায় না। কেন রাখতে চায় না? কারণ রিটার্ন দিচ্ছে না, নেগেটিভ হয়ে যাচ্ছে, কোনো ভালো পজিটিভনেস নেই। যারা রিয়েল ইনভেস্টার, আমি বারবার ওয়ার্ডটার দিকে নজর দিতে বলছি, রিয়েল ইনভেস্টার, তাদের জন্য কিন্তু এই সব স্টকগুলো ভীষণভাবে প্রয়োজনীয়। কেন প্রয়োজনীয়? একটা আমার এরকম রিটার্ন আমরা কখনো এক্সপেক্ট করবো না। আমার এখানে যারা তোমরা সাবস্ক্রাইবার রয়েছো, যারা বন্ধু রয়েছো, তাদেরকে আমি বারবার শিখিয়েছি, আজও শেখাচ্ছি, আগামী দিনগুলোতে শেখাবো। একটা অতি সিম্পল কথা, সিম্পলিসিটি ব্যাপারটার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করো। সিম্পলিসিটি কথা অর্থ কী? আমি কেন এখানে স্টক মার্কেটের সিম্পলিসিটি কথা বলছি? এমন স্টকগুলোর দিকে নজর দাও যেগুলো এমনি অ্যাভেলেবেল পড়ে আছে, কোনো রিটার্ন দিচ্ছে না, কিচ্ছু দিচ্ছে না, এবং ভবিষ্যতে বিশাল কিছু দেবেও না, এটা নিশ্চিত। কিন্তু সেগুলো তোমাকে স্টেবিলিটি দেবে। সেগুলো যখন দৌড়তে শুরু করবে তুমি নিজে বুঝতে পারবে যেটা কোথায় যাচ্ছে, কতটা যাচ্ছে, কীভাবে হচ্ছে। অফকোর্স টাইম লাগবে, কিন্তু এফএম সেক্টর কি বন্ধ হয়ে যাবে? তুমি আগামীকাল সকালবেলা কি তুমি চা খাবে না? আগামীকাল সকালে দৈনন্দিন জীবনে বিস্কুট খাবে না? দৈনন্দিন জীবনে তুমি কোনো রকমভাবে টুথপেস্ট ইউজ করবে না? তুমি আগামী দিন সকালে কোনো ব্রাশ ইউজ করবে না? তুমি এফএমসি বিস্কুট ইউজ করবে না? দরকারি অদরকারি, প্রয়োজন অপ্রয়োজনীয়, আমাদের সারা দিনে 365 দিনই প্রতিদিন দৈনন্দিন জীবনে আমাদেরকে কিন্তু এফএম সেক্টরকে ছাড়া চলছে না। যেখানে চলছে না সেখানে লাগবেই কাজে। টেম্পোরারি কী হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে যেগুলো বলা হয় সেলস ডিস্ট্রিবিউশন, সেগুলো ডিস্ট্রিবিউশনে কিছু প্রবলেম দেখা দিয়েছে। র মেটেরিয়াল দাম বেড়ে গেছে, আমরা কনজিউমাররা এই জায়গায় একটু মেনে নিতে কষ্ট হচ্ছে, দামটা বেশি দিয়ে কেন নেব, কিন্তু এটা তো মানতেই হবে আজকাল পরশু যেটা। তো চলে আসুন নেক্সট স্টকটার দিকে, এইচডিএফসি ব্যাঙ্ক। এইচডিএফসি ব্যাঙ্ক তোমার কাছে রিটার্ন তেমন বেশি কিছু দিচ্ছে না, কিন্তু এটা মনে করো না যে সারা জীবন দেবে না। এটা স্টেবল ব্যাঙ্ক বলা যেতে পারে, এবং এই ব্যাঙ্কটা আজকে এই সিচুয়েশন দেখছো, কিন্তু অতীতে আমরা দেখেছি যথেষ্ট ভালো রিটার্ন দিয়ে গেছে এবং আগামী দিনে দেবে। 5 বছর রিটার্ন দেখো, তেমন কিছু দেয়নি তোমাকে, কিন্তু এগুলোকে কিন্তু হোল্ড করা উচিত আমার যেটা মনে হয়। ব্যাঙ্কিং সেক্টর ছাড়া সারা দেশ কখনো চলতে পারে না, আর যদি চলতে পারে সেখানে ইকোনমিটা একেবারে অবস্থা খারাপ। কারণ কি, সবসময়তেই যেরকমভাবে পড়ছে, একদিকে ধারের প্রয়োজন পড়ছে, আরেকদিকে ধারটা মেটানোর প্রয়োজন পড়ছে। ইকোনমি তখনই ইমপ্রুভমেন্ট হচ্ছে, একটা ইকোনমিক্যাল সার্কেল তখনই কমপ্লিট হচ্ছে যখন এখানে ডিস্ট্রিবিউশন লোনই দরকার পড়ছে, আবার কনজিউমার দরকার পড়ছে। কনজিউমাররা যখন কোনো জিনিস কিনতে যাচ্ছে তখন সে কী করছে? ধার করছে, মানে তার উপরে সাইকেল তৈরি হচ্ছে, ইকোনমিক সাইকেল। এই ইকোনমিক সাইকেলটা তো কী করেছে? ইকোনমিক সাইকেলটা কনস্ট্যান্টলি বাড়ছে। এর ফলে এ ধার থেকে একটা অ্যাসেট জেনারেশন হচ্ছে, এই অ্যাসেটটা ইকোনমিতে আমাদের
কাজে লাগছে, টোটাল জিডিপির ক্ষেত্রে এফেক্ট পড়ছে এবং আলটিমেটলি কনজিউমারের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। ফলে এই মাঝখানে কনজিউমার যখন কোনো একটা পার্টিকুলার প্রোডাক্টকে নিচ্ছে, পার্টিকুলার মনে করো না কোনো একজন কনজিউমার, সি হচ্ছে কনজিউমার রয়েছে, এ হচ্ছে যারা তৈরি করছে ডিস্ট্রিবিউটার, ডি হচ্ছে ডিস্ট্রিবিউটার অর ম্যানুফ্যাকচারার বলা যেতে পারে, আর বি হচ্ছে ব্যাংক। কনজিউমার যখন যাচ্ছে বড় টাকা যখন জিনিস কনজিউম করার চেষ্টা করছে, জাস্ট ফর এক্সাম্পল ফ্ল্যাট কিংবা বাড়ি কিংবা গাড়ি কিংবা কোনো বড় জিনিস, তখন সে কী করছে, ব্যাংকের কাছে যাচ্ছে, লোন নিচ্ছে। ব্যাংকের কাছে যে লোনটা নিচ্ছে, নিয়ে কনজিউমার কী করছে, সেখানে গিয়ে ম্যানুফ্যাকচারের ওখানে কিনতেছে জিনিস। এই যে জিনিস কিনছে, আলটিমেটলি এতে কী হচ্ছে, ইকোনমিকের উন্নতি হচ্ছে। কেন উন্নতি হচ্ছে? প্রোডাকশানটা বেড়ে যাচ্ছে। প্রোডাকশান যখনই বাড়ছে, ডিস্ট্রিবিউশন বাড়ছে, ডিস্ট্রিবিউশন যখনই বাড়ছে, আলটিমেটলি দেশের উন্নতি হচ্ছে, আলটিমেটলি জিডিপি দিকে এফেক্ট পড়ছে। আবার কনস্ট্যান্টলি সেখানে গিয়ে এফেক্ট পড়ছে সে সমস্ত কনজিউমারগুলোর উপরে। কনজিউমারের আলটিমেটলি পার ক্যাপিটা ইনকাম বাড়ছে। যখনই তার পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, তখন সে আরও মানে ক্রয় করার চেষ্টা করছে, মানে কনজামশন বাড়ছে। আলটিমেটলি গিয়ে কিন্তু আমাদের টোটাল জায়গাতে ইমপ্রুভমেন্ট হচ্ছে। সুতরাং ইকোনমির উপর ডিপেন্ডেন্ট, সুতরাং একে অ্যাভয়েড করা যাবে না। চলে আসছি নেক্সট, দিস ইজ ইউনো মিন্ডা। এখানে ইনভেস্ট করে রেখেছো, খুব সুন্দর ঘটনা। এতে ইনভেস্টমেন্ট 6টা শেয়ার রেখেছো। অটো অ্যান্সিলিয়ারি হিসেবে কাজ করে, সারা দেশে বিদেশে প্রচুর ডিমান্ড রয়েছে। হিন্দুস্তান ফুডস ইনভেস্ট করে রেখেছো, স্মল ক্যাপ, প্রচুর রিস্কি, কিছুটা ধার দেনা পরিমাণ বেশি রয়েছে, কিন্তু এইগুলো তোমাকে রিটার্ন খুব ভালো দেবে। নেক্সট ওয়ান, পারাস ডিফেন্স। পারাস ডিফেন্সটা নিয়ে আমি লাইটলি বলেছিলাম, পারাস ডিফেন্স কিন্তু রিটার্ন তেমন বেশি দিচ্ছে না। অথচ ফান্ডামেন্টাল তুমি যদি স্টকটা নিয়ে একটু চর্চা করো, দেখবে স্টকটা কিন্তু ভালো। স্টকটাকে কখনো তুমি বলতে পারবে না যে স্টকটা ফেলে দেওয়ার মতো। স্টকটা যথেষ্ট ভালো, এবং সবথেকে বড় কথা, যেটা মিস্টার ওয়ারেন বাফেটের কথা অনুযায়ী, যেসব জিনিস চলে না, যেগুলো সাধারণ মানুষের নজরের বাইরে, আমাদের কিন্তু নজর দিতে হবে সেই সমস্ত স্টকগুলোর দিকে। সবসময় কিন্তু খুঁজে বের করতে হবে এমন জায়গা যেখানে দৌড়োয়নি, যেসব স্টকগুলো দৌড়াতে পারেনি অথচ ভালো সেক্টরের এবং ফান্ডামেন্টালি অসম্ভব স্ট্রং। তো সেই জিনিসগুলো খুঁজে যদি বের করা যায়, আলটিমেটলি সেগুলো আমাদের গেম চেঞ্জার হয়। সেটাই কিন্তু সবথেকে বড়। নেক্সট চলে আসছি গঙ্গাধর অয়েল রিফাইনারি। তো তুই এটা কেন নিয়েছিস সেটা একটু জানার ইচ্ছে রয়েছে। কে তোকে বলেছে আমাকে একটু জানতে হবে। বেসিক্যালি কী হয়েছে, এই সব স্টকে আলটিমেটলি নিয়ে লাভ নেই। কেন লাভ নেই? এখনই মানে আমি এই সিচুয়েশন বলছি, ওদের যে কাজ করে, হোয়াইট অয়েলের কাজ করে, কনজিউমার এবং হেলথ কেয়ারের দুটোতে এদের কাজে লাগে ঠিকঠাক। ফান্ডামেন্টালে কিছুটা পার্ট ভালো, আবার কিছুটা প্রচণ্ড রিস্কি। বেশি দিন হয়নি, এই স্টকটা এসছে ডিসেম্বর 2023 থেকে এসছে। এবার ডিসেম্বর 2023 থেকে যে স্টকটা এসছে, আলটিমেটলি একদিনের রিটার্ন শুধু কনস্ট্যান্ট মাইনাস হয়ে গেছে, -22% রয়েছে। তো এই স্টকগুলোতে ইনভেস্ট করা মানে কিন্তু খুব রিস্কি এবং ফান্ডামেন্টালে ওভারভ্যালুড কথার অর্থ হচ্ছে, মানে এখন যে জিনিসটার দাম মনে করে নে 10 টাকা, তো বাপান সেটা তোকে কিনতে হচ্ছে 12 টাকা দিয়ে। তুই কখন কিনবি এই 12 টাকা দিয়ে একটা জিনিসকে? নর্মালি তোর দোকানে গিয়ে জিজ্ঞেস করে, দাদা কত দাম জিনিসটার? তখন সে প্রোডাক্টটা বললো, দাদা এটার দাম 12 টাকা আছে। তুই মার্কেটে খুঁজে খুঁজে দেখলি সব জায়গায় 10 টাকায় বিক্রি হচ্ছে। তুই কেন 12 টাকা জিনিসটা কিনবি? তুই 12 টাকায় কিনবি না, তুই ওয়েট করবি কখন সেটা 10 টাকা আসবে, তখন আমি কিনবো, নাহলে নেবো না, নাহলে আমার দরকার নেই নেওয়ার। এখন কিন্তু এই ওভারভ্যালুড জায়গা রয়েছে। একটা জিনিস হতে পারে, এখানেও একটা মজার গল্প রয়েছে, সেটাও কিন্তু বুঝতে হবে। আমি এই 10 টাকাতে নেব, কখন নেব? আমি যদি এক্সপেক্ট করি যে এটা ভবিষ্যতে 10 টাকাটা 100 টাকায় পৌঁছানোর ক্ষমতা আছে, এটা 10 টাকাটা 100 টাকায় পৌঁছতে পারে। আমাদের এই শেয়ার বাজার কিন্তু এর ওপরেই ম্যাক্সিমাম চলে। তোমরা লক্ষ্য রাখবে, যত রিপোর্টগুলো আসে, রেজাল্টগুলো আসে আমাদের স্টকগুলো, সবগুলো কিন্তু এরকম ঘটনাই ঘটে। সেখানে যখনই রিপোর্ট আসে তখনই আমরা দেখতে পারি যে Q4, Q2 রেজাল্ট আসতে থাকে, স্টকগুলো পড়তে থাকে। কেন? ভালো রেজাল্ট করে যেতেও পড়ে যায়। কেন? কারণ এক্সপেকটেশন করে রাখে, সবাই এক্সপেক্ট করে 10 টাকাটা 100 টাকা যাবে, কিন্তু 10 টাকাটা যখন 40 টাকার মতো জিনিস দাঁড়ায়, তখন তাদের হতাশা হয় এবং 100 টাকা থেকে তারা সেল আউট শুরু করে দেয় এবং গিয়ে ওই 40-45 গিয়ে দাঁড়ায় বা আরও কমে চলে যায়। তো আমার বক্তব্য সেখানে যে যখন তুমি কিনবে, দামটা সবসময় একটু ভেরিফাই করে নেবে, অথবা এক্সপেক্ট করবে তুমি গঙ্গাধর অয়েল রিফাইনারি সম্বন্ধে কী জানো। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে গঙ্গাধর রিফাইনারি, গান্ধার অয়েল রিফাইনারির সময় তুমি কী জানো, তো গান্ধার অয়েল রিফাইনারি সম্পর্কে যখন যেই সাবজেক্টটা জানো না, সেটা বোঝো না, সেটা নিয়ে যখন অ্যানালাইসিস করার ব্যাপারটা বুঝতে পারো নি, সেখানে তোমার নিয়ে রেখে ইনফ্যাক্ট আমিও খুব বেশি ভালো এই সম্পর্কে জানি না। আর যদি তুমি একটা এফএম সেক্টরে একটা স্টককে নিয়ে রাখতে এবং আশা করতে হ্যাঁ এটা থেকে ভালো কিছু ভবিষ্যতে করবে, নিশ্চিত নির্ভাবনা নিয়ে রাখো, হ্যাঁ এফএম সেক্টরে এরকম ভবিষ্যৎ দিন আসতেই পারে আর সারা বছর এদের ডিমান্ড থাকে, সুতরাং কোনো অসুবিধা নেই। কিন্তু এর ক্ষেত্রে কী করে এক্সপেক্ট করবে? চলে আসা যাক নেক্সট, মাজাগাঁও ডক। মাজাগাঁও ডকটা
প্রচুর মানে যাকে বলবো মিডিয়া হাইপ হচ্ছে, দুর্দান্তভাবে ভাবছে সবাই ইমপ্রুভমেন্ট করবে, কিন্তু তুমি একটা কোয়ান্টিটি রেখেছো, জাস্ট হোল্ড করো, কারণ মাঝে কাউটাও কিন্তু একটা টাইম আসবে এরপরে আবার পতন হওয়া শুরু হয়ে যাবে। এতটা ইমপ্রুভ হওয়ার মতো সিচুয়েশান নয় যতটা দেখানো হচ্ছে। চলে আসা যাক নেক্সট সোনা বিএলডব্লিউ প্রিসিশন। বরঞ্চ এই স্টকটার কথা যদি লক্ষ্য রাখো, কিছুদিন ধরে কিছু বছর ধরে অ্যানালিসিস করো, দেখবে স্টকটা কিন্তু মোটামুটি ফ্ল্যাট মুভমেন্ট করছে, স্লাইট উঠছে আবার ফ্ল্যাট হয়ে যায়, যখন ডাউন হয়ে যাচ্ছে, এই সব স্টকগুলো কিন্তু জায়গা দিচ্ছে। কিন্তু তোমার এখানে একটা ভুল করেছো, ইউনো মিন্ডাকেও রেখেছো, আবার সোনা বিএলডব্লিউকেও রেখেছো, দুটো রাখার কোনো মানে হয় না। এনিহাও আমি নেক্সট চলে পরেরটার দিকে। এনএইচপিসি ঠিকঠাক আছে, আমি এনএইচপিসি নিয়ে বহুবার বলেছি, আর এখানে নতুন করে বলতে চাইছি না। রিনিউয়েবল সেক্টরে কাজ করে, স্ট্যান্ডার্ড স্টক। চলো নেক্সট যাবো পরেরটা। এরপরে যেটা তুমি রেখেছো টাটা পাওয়ার। টাটা পাওয়ারকে নিয়ে বক্তব্য হচ্ছে এই স্টকটা তোমাকে মাত্র দুটো কোয়ান্টিটি রেখেছো, আস্তে আস্তে বাড়াবে। ঘটনা কী হয়েছে, রিনিউয়েবল সেক্টরে কাজ করে, শুধু রিনিউয়েবল বলে না, এর যে ইলেকট্রিসিটি জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ম্যানুফ্যাকচারিং সব কাজই করছে, ঠিক আছে। তার থেকে বড় ভূমিকা সেটা হচ্ছে টাটা কোম্পানি একে কাজে লাগাচ্ছে, সেটা হচ্ছে রিচার্জেবল ওয়ার্ক স্টেশন তৈরি করছে। মানে যেসব কোম্পানিগুলো এই ব্যাটারি ইভি ব্যাটারিগুলো তৈরি হচ্ছে, ইভি ব্যাটারি ভেহিকেলসগুলো রয়েছে, ভেহিকেলসগুলো তো একটা জায়গা যাবে, সার্টেন জায়গায় যাওয়ার পরে ওরা থেমে যাবে, কারণ চার্জ নেই। এবারে চার্জিং স্টেশন খুঁজে বেড়াবে ও, যত দূর দূরান্ত চার্জিং স্টেশন থাকবে তত কিন্তু এই ইভিদের কিন্তু খুব ঝামেলা হবে। ফলে এদের চার্জিং স্টেশন প্রচুর রাখা দরকার। ধরো 200-250 কিলোমিটার যাওয়ার পরে চার্জ শেষ হয়ে গেল, একটা চার্জ নিতে হবে, আবার এগোতে হবে, আবার চার্জ নিতে হবে। তো এখানে খুব ইন্টারেস্টিং যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে এই যে চার্জ নেবে, কত কুইক চার্জ নেওয়া যায়, তার টেকনোলজি যেরকম কাজ চলছে সেরমভাবে কত কাছাকাছি স্টেশনগুলো বসানো যায়। এটা যত আগে যারা ভাবনা চিন্তাগুলো করবে তারা কিন্তু তত তাড়াতাড়ি কিন্তু এই মার্কেটে ইমপ্রুভ করতে পারবে। ফলে এই যে চার্জিং স্টেশনগুলো রয়েছে, এই যত ডিস্টেন্স কম করে করে ওরা বানিয়ে নিতে পারবে, প্রতিটা চার্জিং স্টেশনে যখন আমরা যাব চার্জ দেবো, তার ফলে একটা টাকা কিন্তু আমরা একে পেমেন্ট করব, আবার একটা জায়গায় যাব সেখানে কি পেমেন্ট করব। এই যে জিনিসগুলো, এতে আলটিমেটলি কিন্তু ইমপ্রুভমেন্ট হবে এবং মার্কেটটা ধরে নিতে পারবে। অলরেডি 1 লক্ষের বেশি কিন্তু 2025 সালের মধ্যে টার্গেট রয়েছে টাটা পাওয়ারের সমস্ত চার্জিং স্টেশন বসানোর। আর এই টার্গেট রেখেছিল, টার্গেট কিন্তু অলরেডি প্রায় অ্যাচিভড হয়ে গেছে। তারা বেশ কিছু জয়েন্ট ভেঞ্চার করছে অন্য অন্য স্টকগুলোর সঙ্গে, কোম্পানিগুলোর সঙ্গে, যাতে কিনা ভবিষ্যতে আরও তাড়াতাড়ি ওরা কাজগুলো করতে পারে, আরও ব্যাপ্তিটা ছড়াতে পারে, দূর দূরান্তে ডিস্ট্রিবিউশন করতে পারে সারা ভারত জুড়ে। আমরা জেনেও নিয়েছি এছাড়াও টেসলাও আসছে, টেসলা ছাড়া আরও অনেকগুলো ইভি কোম্পানিগুলো আসছে। এই ইভি কোম্পানিগুলো এসেই ফার্স্ট কাজ যারা করবে চার্জিং স্টেশনের কথা জিজ্ঞেস করবে, আপনার চার্জিং স্টেশন কোথায় কোথায় আছে। তো সেই চার্জিং স্টেশনের কাজগুলো যখন এরা করছে, ভবিষ্যতে গিয়ে দেখবে এই স্টকটা কী ধরনের রিটার্ন দেয় তোমাকে। তো আমি এইটা মানে কিন্তু বাই সেল রেকমেন্ডেশন নয়, শুনেই ঝাঁপিয়ে পড়বে না কেউ। আমি আমার কথা অনুযায়ী বললাম। মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া, ওয়্যারিং সিস্টেমে ইমপ্রুভমেন্ট করতে গেলে ম্যাক্সিমাম ডিমান্ড কিন্তু প্রায় 70% সারা ভারতের ডিমান্ডের কিন্তু কাজ করে যাচ্ছে মাদারসন সুমি ওয়্যারিং ইন্ডিয়া, এবং আগামী দিন এই যুগ আসছে, সুতরাং এদের কিন্তু কাজে লাগবে। অথচ রিটার্ন তুমি যদি দেখো, আমরা তো ইনভেস্ট যারা হয়ে রয়েছি 2017-18 সাল থেকে, তেমন কিছু নেই, অলমোস্ট ফ্ল্যাট মুভমেন্ট করে চলেছে আমাদের কাছে দেখতে পাচ্ছি। কিন্তু ওই যে বললাম ফিউচার তাকাচ্ছি যখন, সেই চিন্তা ভাবনা করে আমরা কাজ করি। সুতরাং ভবিষ্যতের দিকে আমরা দেখব 18 সাল থেকে, মানে 5 বছর প্রায় পার হয়ে গেল, এবং সেখানে দেখলাম যে কোথাও কিছু ইমপ্রুভমেন্ট পেলাম না, কিন্তু তবুও কিন্তু এক্সপেক্ট করছি ভবিষ্যতে করবে। আরেকটা ফিউচারিস্টিক স্টক নিয়ে কথা বলবো, দ্যাট ইজ কেপিআই টেকনোলজি। এটার ভবিষ্যৎ অসম্ভব ভালো রয়েছে। অটোমোবাইল সেক্টর, অটোমোবাইল ইম্পর্টেন্সি বাড়ছে, কিন্তু অটোমোবাইল কথার অর্থর সঙ্গে কিন্তু একটা শব্দ যুক্ত রাখছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। সেমিকন্ডাক্টর ভুললে চলবে না। সেমিকন্ডাক্টরের সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যার হার্ডওয়্যারের যে যোজ্যতা, এদের মধ্যে যে মিল, এদের মধ্যে যে লিঙ্কটা তৈরি করা, সেসব কাজ কিন্তু এরা করছে। মানে উইদাউট ড্রাইভারের কার চালানো, তারপরে সিগন্যাল দেখে চেক করা, তারপরে কী ধরনের কোথায় কী ধরনের স্পিড নিয়ে গাড়িটা চলবে, কী ধরনের সিগন্যাল আছে, সিগন্যাল ট্র্যাক করা, সমস্ত কিছু নিয়ে এক অসম্ভব টেকনোলজি সম্পন্ন কাজ করে যাচ্ছে কোম্পানিটা, দেশে বিদেশে সর্বত্র। আমি একেবারে বলবো না, কিন্তু এটা ওভারভ্যালুড জায়গায় চলে গেছে, যেটা আমি বলছি বারবার, ওভারভ্যালুড সিচুয়েশনে রয়েছে। একটু ওয়েট করা দরকার। আর প্রেজেন্ট আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে, এই কারণ হচ্ছে আইটি সেক্টরে কিন্তু ইমপ্রুভমেন্টগুলো এখন কিন্তু খুব একটা বেশি হচ্ছে না। তো আগামী দিনও এক্সপেক্ট করবে না খুব বেশি কিছু ইমপ্রুভমেন্ট। নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে, রেলটেল কর্পোরেশন। অসম্ভব ভালো কোম্পানিটা, এবং 15টা কোয়ান্টিটি রেখে দিয়েছো, ফিউচারিস্টিক কোম্পানি, অসুবিধা নেই। আমার রাজা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছ কিছুদিন ধরে
কি দুর্দান্তভাবে বাড়ছে, একদিকে এক্সাইট বাড়ছে আর একদিকে আমারাজা বাড়ছে, দুটোই কিন্তু অসম্ভব। গতকাল আমরা দেখলাম একটা বিরাট খেলা দেখালো। ভবিষ্যতে আমরা এক্সপেক্ট করবো এই কোম্পানিটা কিন্তু আরও ভালো রিটার্ন দেবে। মানে একদিকে এক্সাইট যেরকম ভালো রয়েছে, আমারাজা এনার্জিও যথেষ্ট ভালো রয়েছে। তো নেক্সট আমি চলে আসছি আমারাজা এনার্জি। আমি ব্যাটারি সেক্টর তোমরা দেখে নেবে, সেখানে কিন্তু খুব সুন্দর করে আমি বলার চেষ্টা করেছি ব্যাটারি সেক্টরে কত ভালো ভালো টেকনোলজি সব চলে এসছে। আর সেই সব টেকনোলজিতে কিন্তু আমারাজা এনার্জি দারুণভাবে কিন্তু কাজ করছে এবং একাধিক জয়েন্ট ভেঞ্চার করেছে, রিসার্চ লেভেলে প্রচুর কাজ চলছে, ফ্যান্টাস্টিক। নেক্সট আসছি পরের স্টকটার দিকে, দ্যাট ইজ নিওজেন কেমিক্যাল। অনেকে আমাকে এটা নিয়ে প্রশ্ন করেছে কি করব না। স্টকটা কখনোই খারাপ নয়, আমি বারংবার বুঝিয়েছি, বারবার বলার চেষ্টা করেছি স্টকটা তোমাকে রিটার্ন দিচ্ছে না, খুব ঠিক রিটার্ন দিন, এমনকি তোমাদের অনেকে লস করে দিয়েছে, সেটা ঠিক। আমি এই জন্যই বলি রিস্কি স্টক বেশি নেবে না, এইটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা। অনেকেই দেখেছি 2-4টে নয়, একসঙ্গে 200-500 করে কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে, নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। ব্যাপারটা তা না, রিস্কি স্টক মাথায় হাত দিচ্ছ মানে অর্থাৎ তোমার কেনার ক্ষমতার বাইরে তুমি চলে গেছো, এই জিনিসটা কখনও করবে না। আমার কেনার ক্ষমতা হচ্ছে 10টা, আমি যদি সেখানে 100টা কিনে রাখি তাহলে আমার টেনশন হবে না? আমি যেখানে 10টা কিনে নিয়ে আমি দেখতে পাচ্ছি আমি মোটামুটি 2,000-5,000 টাকা লসে চলে যাবে, কিন্তু সেখানে গিয়ে আমার 50,000 টাকা লস হয়ে গেল 100টা কিনে গিয়ে, তাহলে আমি সেই রাস্তায় গিয়ে পা বাড়াবো? কখন দেখে নেওয়ার ব্যাপার থাকে। তো চলে আসা যাক নেক্সট কথায়, সেটা আসছে আমাদের পরের স্টকটার দিকে, দ্যাট ইজ টাটা মোটরস। টাটা মোটরস কিন্তু ফান্ডামেন্টালি বিশাল পাওয়ারফুল বা বিরাট কিছু নয়, আমি ফান্ডামেন্টালি অ্যাসেস করে দিচ্ছি আগে, এখন সেটা কেনার জায়গা নেই বলার। টাটা মোটরস কোম্পানির ফিউচারিস্টিক কোম্পানি, প্রথম ইভি কোম্পানি নিয়ে, ইভি যে ইলেকট্রনিক ভেহিকলস নিয়ে এসছে টাটা মোটরস। টাটা মোটরস রিসার্চ ডেভেলপমেন্ট টিম অসম্ভব ভালো। টাটা মোটরস সব পজিটিভ, সব ঠিক, কিন্তু যেটা নেগেটিভ রয়েছে, যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখনও পর্যন্ত কিন্তু বিরাট যে ধারের বোঝা সেখান থেকে কম বেরোতে পারেনি, এবং ফান্ডামেন্টালি বেশ কিছু জায়গাতে রয়েছে, যেমন রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন ইকুইটি, এগুলো কিন্তু এখনও যথেষ্ট ভালো রয়েছে। আমি একবারও বলছি না কোম্পানি উঠে যাবে বা এই ধরনের সিচুয়েশন, কোম্পানি যেরকম ছিল সেরকমই থাকবে, যেরকম অতীতে চলেছে সেরকমই চলবে, কিন্তু বিশাল কিছু রিটার্ন এক্ষুনি এক্সপেক্ট করবে না। চলে আসে নেক্সট উজ্জীবন স্মল ফিনান্স। তুমি আইডিএফসি ফার্স্টকেও রেখেছো, উজ্জীবনকেও রেখেছো, দুটোকে রাখবে না, একটাকে রাখলে ভালো হয়। তো তুই যেটাকে মনে করিস ভালো সেই হিসেবে রাখতে পারিস, দুটোই ভালো। আইডিএফসি ফার্স্ট ব্যাংক নিয়ে আমাকে একাধিকজন জিজ্ঞেস করেছিল, সত্যি ঘটনা, স্টকটার বেশ কিছু নেগেটিভ, মানে যাকে বলা হয় ম্যানেজমেন্ট তরফ থেকে বা ফান্ড ইন্টারনালি কোনো নেগেটিভ নয়, নেগেটিভ ব্যাপার হচ্ছে এক্সটার্নাল তরফ থেকে বিজনেসটা ওদের কিন্তু কিছুটা ডাউন দেখতে পাচ্ছি, এবং এটা সত্যি ঘটনা, অস্বাভাবিক করার ব্যাপার না। যেখানে বড় বড় ব্যাঙ্কগুলো এইচডিএফসি, আইসিআইসিআই বা এই ধরনের ব্যাঙ্কগুলো ক্ষেত্রের বিজনেস ভালো করতে পারছে না, সেখানে এই ছোট স্মল ফিনান্স ব্যাঙ্কগুলো বিজনেস খুব ভালো করে বেরিয়ে যাবে, এটা এক্সপেক্ট করা যায় না। এনিহাও নেক্সট আমি হোল্ড করতে বলবো যাদের নিয়েছে। আমরা মোটামুটি 20টা স্টক দেখে নিলাম, এর মধ্যে ফ্যান্টাস্টিক স্টকগুলো। আর একটা জিনিস দেখার, সেটা হচ্ছে ও যে স্টকগুলোকে টোটাল মিউচুয়াল ফান্ডে যেগুলোকে নিয়ে রেখেছিল, এখন বলছে ওগুলোকে সব বেচে দেবে। এখন বেচে দেওয়া মানে জুন মাসের আগে সেগুলো সম্ভব হবে না। তো 5 বছরের লকিং পিরিয়ড যেটা আমি বলে নিয়েছিলাম, ও এটাকে রাখছে না, এটাকেও রাখবে না, এটাকেও রাখবে না। হঠাৎ করে কে ওকে রিটায়ারমেন্ট নিয়ে চিন্তা ভাবনা করতে বললো, তিনখানা এই ধরনের নিলেও সেই বুঝতে পারলাম না, মানুষকে কীভাবে বোকা বানিয়ে দেয়, আর সেটাও তুইও সেটা বিশ্বাস করে নিলি। রিটায়ারমেন্টের জন্য ফান্ড তৈরি করতে 3খানা একসঙ্গে করতে হবে, হতেই পারে আমি রিটায়ারমেন্টে চিন্তিত, ঠিক, সব মানুষ চিন্তিত হয়, কিন্তু তাই বলে 3খানা ফান্ড আমি বানাতে যাবো কেন? একটাই যথেষ্ট ছিল। যাক সে কথা, একটা আবার ডাইরেক্ট ফান্ডও করেছিস, আবার একটা রেগুলার করেছিস। যাই হোক, এটাও রেগুলার, এটার মানে দুটো মনে হয় ব্রোকার করে দিয়েছে, আর এইটা নিজে করেছিস। যাই হোক, এনিহাও চলে আসছি জায়গা, সেটা হচ্ছে 3টে স্টককে রাখবি এই মিউচুয়াল ফান্ডকে। এক একটা মিউচুয়াল ফান্ডের মধ্যেই অজস্র স্টক থাকে, সুতরাং ওইটা এইভাবে ভাবনা চিন্তাই করবি না যে আমি একটা নিলাম মানে চলবে না, আমাকে অন্তত 10টা নিতে হবে, না, এর মধ্যে সব রয়েছে। তুই যদি একটা পোর্টফোলিও খুলে দেখবি এর মধ্যে অন্তত 15 থেকে 17খানা বড় বড় স্টক রয়ে গেছে। এই যে স্মল ক্যাপ 250 দেখছি, তুই ইন্ডেক্স ফান্ড বুঝতেই পারছিস কতগুলো আছে। নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ তুই যদি খুঁজে দেখিস, সেখানে দেখবি যা তুই তোর পোর্টফোলিও ঢুকিয়েছিস স্মল ক্যাপের মধ্যে, অর্ধেকের বেশি কিন্তু রয়ে গেছে এর মধ্যে। মানে কেউ যদি মনে করে আমি ইকুইটিতে যাব না, আমি স্টক বুঝি না, আমার স্টক বোঝার দরকার নেই, আমাকে শুধু আমি মিউচুয়াল ফান্ড নেবো, আরামসে সে একটা ভালো লক্ষ্যে পৌঁছতে পারে। বিশাল রিস্ক তো তার নিতে হচ্ছে না, ফান্ড ম্যানেজার থাকছে, সেই চাপ নিয়ে নিচ্ছে। ও মোটামুটি অ্যাভারেজ খুব বেশি নয়, কিন্তু 17 থেকে 20-র মধ্যে মোটামুটি থাকে, মোটামুটি 17 থেকে 20%, মানে অনেক। এই 17 থেকে 20 সিএজিআর জাস্ট আনবিলিভেবল। আমাদের ব্যাংকে সিএজিআর দিচ্ছে মোটামুটি
6 to 8, এইটা হচ্ছে সিএজিআর। আর আমি কোথায় পাচ্ছি 17 থেকে 20। আর কি চাই? এক্সপেকটেশন বেশি রাখলে বিপদ অনেক বেশি, ঝাড় অনেক বেশি। অনেক লোকে রাতারাতি বড়লোক হতে যায়, তাদের থেকে খারাপ, তাদের থেকে বোকা এই পৃথিবীতে খুব কম আছে। কারণ রাতারাতি যেগুলো হয় সেগুলো রাতারাতি তাকে শেষও করে দিতে পারে, এটা মনে রাখতে হবে। ধৈর্য ধরে বছরের পর বছর, বছরের পর বছর অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষাটা সবচেয়ে কষ্টের, আর সেটা যে আলটিমেটলি পারে তারাই হচ্ছে রিয়েল ইনভেস্টর। এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে হবে। চলো নেক্সট পার্ট দেখে নিই, এখন কি করা উচিত, কি পেতে পারিস। যেগুলো করেছিস সেগুলোকে নিয়ে এবার বক্তব্য, সেটা হচ্ছে, তো আমি তো দেখে নিলাম এতক্ষণ পর্যন্ত টোটাল পোর্টফোলিওটা তোর। তো পোর্টফোলিওর মধ্যে যে ঘটনা হচ্ছে 20খানা স্টক তুই রেখে দিয়েছিস বাপান, সেটা ঠিক আছে, কিন্তু এইগুলোকে একটু ঠিকঠাক করতে হবে। বেশ কিছু জায়গাতে কিছু ভুল ভ্রান্তি রয়েছে। প্রথম ঘটনা হচ্ছে গঙ্গাধর অয়েল রিফাইনারি, এর কোম্পানিটা যে রয়েছে সেটা হচ্ছে হোয়াইট অয়েলের উপর কাজ করে, কনজিউমার এবং হেলথ কেয়ারের কাজ করে। বেসিক্যালি কী হয়েছে, ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু 22%, মানে 22 ডিসেম্বর 2023 এনলিস্টেড হয়েছে। মানে ডিসেম্বর 2023 থেকে আজ পর্যন্ত এই 5 মাস 6 মাসের মধ্যে 22% মতো নেগেটিভ হয়ে গেছে। পি খুব সামান্য রয়েছে 11%, এবং ইন্ডাস্ট্রিজ পি থেকে তাও বেশি রয়েছে। মানে এসে ওভার ভ্যালু, মানে আরও পড়তে পারে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 32, রিটার্ন ইকুইটি 30 উপরে বেশি রয়েছে। কারেন্ট মার্কেট প্রাইস 216 এবং ইন্ট্রিনসিক ভ্যালু হচ্ছে 244। ঋণের পরিমাণ খুব কম, কিন্তু কোম্পানিটা আমার কাছে খুব একটা লুক্রেটিভ মনে হয়নি, যেখানে তোর একটা ভালো ভালো কোম্পানিগুলো নিয়ে রেখেছিস। তো ঘটনা যেটা সেটা হচ্ছে যে কোম্পানিগুলো দেখে নিয়েছি, সেখানে বলছি না। ঘটনা হচ্ছে যে সেখানে একটু ইমপ্রুভমেন্ট কিছু কিছু জায়গায় দরকার পড়বে। যেমন এই 4টে সেক্টরকে আমি বেছে নিয়েছি। এই সেক্টরগুলোতে, এই 5টা সেক্টর, এই 5টা সেক্টরে তুই এই 1 লক্ষ টাকা আছে সেটাকে তুই ইনভেস্ট করবি, যেটা তুই ভাবছিস। হ্যাঁ, ঠিক আছে। তো প্রথম ঘটনা সেটা হচ্ছে আইটি সেক্টরে তুই এখানে ইনভেস্ট করে রেখেছিস। 1 নম্বর হচ্ছে কেপিআইটি, এবং আরেকটা যতটা মনে হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। কিন্তু তোর কোনো এই ধরনের কোনো স্টক নেই যে স্টকটা রাখাটা খুব জরুরি ছিল। যেরকম আমি এখানে তোর খুঁজে পেলাম না, সেটা হচ্ছে কোনো রকম লার্জ ক্যাপ নেই। তো এই মুহূর্তে সবচেয়ে সুবিধা যে জায়গাটা সেটা হচ্ছে এর মধ্যে একটাকে ইনফোসিস অথবা HCL টেককে কিন্তু ইনভেস্ট করতে পারিস। একটা ঘটনা, সেটা সময় লাগবে, তোমাদের যেটা বলছি, আইটি সেক্টরে বিশাল করে কিন্তু ইমপ্রুভমেন্ট এখন দেখতে পাবে না। সেকেন্ড ওয়ান যেটা তুই রেখেছিস সেটার মধ্যে কেপিআইটি, সেখানেও কিন্তু কন্টিনিউ করে যাবি। এবারে আসছি সেকেন্ড হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর। ব্যাঙ্কিংয়ের মধ্যে তুই রেখে দিয়েছিস, সেটা দেখলাম HDFC, উজ্জীবন, IDFC সব রেখেছিস। ঠিক আছে, এখানে এতগুলো রাখার দরকার নেই। IDFC বা উজ্জীবনের মধ্যে যে কোনো একটাকে তো রাখতে হবে, তো একটাকে অফ করে দিবি। এবারে যেটা রাখলি HDFC, এবারে মনে কর HDFC যখন রেখেছিস কোনো অসুবিধা নেই। আর সেকেন্ড ওয়ান হচ্ছে IDFC ফার্স্ট রেখে দে, হয়ে গেল। নেক্সট হচ্ছে তো ডিফেন্সের মধ্যে তুই রেখে দিয়েছিস যে স্টকটাকে, সেটা হচ্ছে এখন পর্যন্ত রেখেছিস পারাস ডিফেন্সে কিন্তু কোনো তেমন রিটার্ন নেই। কোম্পানিটা খারাপ কোম্পানি বলবো না, কিন্তু ভবিষ্যতে রিটার্ন দেবে না সেটাও বলবো না, কিন্তু কোম্পানি ভবিষ্যতে করতেও পারে। ঠিক আছে, এখানে তুই পারাস ডিফেন্সকে যেরকম রেখেছিস সেরকম তুই এর সঙ্গে কিন্তু রেখে দিতে পারিস এমটারকেও রাখতে পারিস, এমটারকে নিয়ে অ্যাড করতে পারিস। নেক্সট আমি চলে যাবো পরের ক্ষেত্রে, সেটা হচ্ছে অটো সেক্টরের ক্ষেত্রে। অটোর মধ্যে যেরকম ইউনোকে রেখে দিয়েছিস, ঠিক আছে, আর এখানে তুই রেখেছিস সেটা হচ্ছে টাটা মোটরসকে রেখেছিস। ঠিক আছে, টাটা মোটরস কিন্তু খুব বেশি এক্সপেকটেশন করবি না, আমি এর থেকে চেঞ্জও করছি না। তো নেক্সট আমি চলে আসছি এফএমসিজির মধ্যে। হিন্দুস্তান ইউনিলিভারকে রেখেছিস, এফএম সেক্টরে খুবই ভালো, এবং এটা স্টেবল, এবং সঙ্গে হিন্দুস্তান ফুডসকে রেখেছিস। ঠিক আছে, এইবারে এই যেটা বললাম, এই টোটালটা কিন্তু এই যে 1 লক্ষ টাকা আছে, এটাকে মানে 20,000 করে ভাগ করে ইন্টু 5টা ভাগে ভাগ করে নিচে 1 2 3 4 5টা ভাগে 20,000 করে ইনভেস্ট করে দিবি, হয়ে গেল। বাকি যেগুলো রয়েছে, যেটা বললাম গঙ্গাধর খুব একটা আমার পজিটিভ মনে হলো না। উজ্জীবন স্মল, IDFC ফার্স্ট ব্যাঙ্কের মধ্যে আইদার উজ্জীবন অথবা IDFC, একজনকে অফ করতে হবে। সেকেন্ড ওয়ান কেমিক্যাল সেক্টরে নিয়োজন কেমিক্যালকে রেখে দিয়েছিস, ঠিক আছে, টাটা পাওয়ারকে রেখেছিস। এগুলো কিন্তু এখনই রিটার্ন খুব ভালো দেবে না, কিন্তু ফিউচারে কি তোকে ভালো রিটার্ন দেবে বলে এক্সপেক্ট করছি। প্লাস কেমিক্যাল রেখেছিস, FCLকে রেখেছিস, হয়ে গেল। এখন ঘটনা যেটা সেটা হচ্ছে তোর এইভাবে মোটামুটি সাজিয়ে নিয়ে যেগুলো বললাম সেগুলো ঠিক করে নিবি, এবং এর মধ্যে যেটা পরাগ রাখছিস নিফটি স্মলে রাখছিস, এবং এখানে রাখছিস ইন্ডেক্স ফান্ডটাও খুব জরুরি জিনিস। ঠিক আছে, এটা অফ হবে না। নিফটি স্মলও ঠিক আছে, পরাগ ফ্লেক্সিও ঠিক আছে। মোটামুটি এইভাবে এগোতে হবে। এগিয়ে মোটামুটি জায়গা দাঁড় করিয়ে এই লিস্ট অনুযায়ী কিনে একবার আমাকে ফাইনাল জানাবি। আমার তুই মেম্বারশিপ নিয়ে যেরকম রেখেছিস, প্রথম থেকে রেখে দিয়েছিস দেখলাম, তুই বলেওছিস, ঠিক আছে।
কন্টিনিউ রাখবি। টাচে থাকা মানে রোজ মেল করা দরকার নয়, ব্যাপার হচ্ছে প্রতি 6 মাসের মধ্যে একবার মেল করবি এবং আমার কাছ থেকে জেনে নিবি যে যেটা আমি বললাম সেগুলো ঠিকঠাক আছে কিনা, স্টকগুলো সব ওকে আছে কিনা, এইভাবে কন্টিনিউ করতে কোনো অসুবিধা আছে কিনা। সময় লাগবে কিন্তু তোর রিটার্ন পার্সেন্টেজ এবার আসবো। রিটার্ন হচ্ছে তুই মোটামুটি যা সিচুয়েশন দাঁড়িয়ে আছে, তুই 2,000 টাকা করে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে যাচ্ছিস, তার মানে কিন্তু এখানে তোর 6,000 টাকা ইনভেস্ট হচ্ছে, এক সাইডে 6,000 টাকা ইনভেস্ট করে যাচ্ছিস। এবার এইটা এসআইপি চলছে ইনটু মোটামুটি তোর টাইম পর্যন্ত, অর্থাৎ 21 বছর তোর মোটামুটি সময় রয়েছে, 21 ইয়ার্স, তোর একটা ভালো বিশাল রিটার্ন কিন্তু কোটির উপর রিটার্ন চলে যাচ্ছে। তো ওটা একটা ঘটনা। 1 লক্ষ টাকাটাও তুই এখানে ইনভেস্ট করে দিবি এই ইকুইটির মধ্যেই, করার পরে আলটিমেট টোটাল কী হবে আগামী 6 মাস পরেই তোকে তুই যে রিপোর্টটা দিবি সেখানেই আমি তোকে দেখিয়ে দেবো, এবং সেকেন্ড রিভিউ যখন দরকার পড়বে তুই আমার কাছে হোক, নিজে হোক বা কারোর কাছ থেকে হোক, জেনে নিয়ে করে নিবি। তো আজকের মতো এখানে শেষ হলো, নমস্কার।